শুভ সকাল বন্ধুরা। গতকাল থেকে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে অজস্র মেসেজ পাঠিয়েছেন পরীক্ষার্থীরা। উদ্বিগ্ন ভাই বোনেরা প্রচন্ডভাবে যেটা জিজ্ঞাসা করছেন সেটা হচ্ছে ক্লার্কশিপ বা মিসলেনিয়াস পরীক্ষা পিছিয়ে যাবে তাই নয়, তারা যেটা ভয় পাচ্ছেন সেটা হচ্ছে মিসলেনিয়াস বা ক্লার্কশিপ পরীক্ষা যেটা মেন সেটা কি পুরোপুরি বন্ধ হয়ে যাবে। অনেকে জিজ্ঞেস করছেন যে দাদা এটার যে রেজাল্ট সেটা কি আর প্রকাশিতই হবে না। তার কারণ তারা প্রত্যেকেই আমাকে যারা জানিয়েছেন সেটা হচ্ছে যে পাবলিক সার্ভিস কমিশন একটা কলকাতা হাইকোর্টে সম্প্রতি একটা কেস হয়েছে, পুনরায় একটা কেস হয়েছে এবং সেটাতে পাবলিক সার্ভিস কমিশনের নাম আর কি উঠে এসছে বা পাবলিক সার্ভিস কমিশন সেটার সাথে সেটাতে সংযুক্ত হয়ে গেছে। এই যে পাবলিক সার্ভিস কমিশনে সংযুক্ত হয়ে যাওয়া যারা ক্লার্কশিপ বা মিসেলিনিয়াসের নিয়ামক সংস্থা তারাই যদি এই ধরনের একটা কেসের ভেতরে চলে যায়, তাদের নামই যদি একটা কেসে উঠে আসে, তাহলে পরীক্ষার্থীদের মধ্যে এই ধরনের যে ভয়ঙ্কর উদ্বেগ সেটা আসা একেবারেই অসঙ্গত নয়। বরং পরীক্ষার্থীরা এতদিন পর্যন্ত যে ভয়টা পাচ্ছিলেন সেটা হচ্ছে পরীক্ষা কি পিছিয়ে যাবে, এখন যে ভয়টা পাচ্ছেন সেটা হচ্ছে মিসেলিনিয়াস আর ক্লার্কশিপের কি রেজাল্টই বেরোবে না, পুরো পরীক্ষার যে প্রসেসটা সেটা কি পুরো বন্ধই হয়ে যাবে। দেখুন, প্রথমেই যেটা বলে নেওয়া যাক সেটা বিনম্র করে স্বীকার করে নেওয়া উচিত যে আমি একেবারেই আইনজ্ঞ নই। আইনের যে পেঁচানো ব্যাপার স্যাপার যেগুলো দিয়ে একটা জিনিসকে ইন্টারপ্রিটেশন করা, সেই জিনিসটা সঠিকভাবে আমার একেবারেই জানি, কিন্তু স্বাভাবিক যে ন্যূনতম বোধবুদ্ধি আছে সেইটুকু দিয়ে আজকে আমি আমার মতামতটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। কালকে যখন অনেক পরীক্ষার্থী আমাকে সন্ধ্যা থেকে অনবরতই মেসেজটা করছেন তখন আমি 2024 সালের মে মাসের 23 তারিখের যে আনন্দবাজার পত্রিকা সেটা আমি আনন্দবাজারের আর্কাইভ থেকে ডাউনলোড করলাম এবং করে যেটা দেখলাম সেখানে পরিষ্কার একদম বলা আছে যে এই তো দেখুন, এইটা হচ্ছে 2024 সালের আনন্দবাজার পত্রিকা যেটা 23শে মেতে পাবলিশ হয়েছিল, সেটা হচ্ছে প্রথম পাতায় এই খবরটা প্রকাশিত হয়েছিল। ঠিক আছে, এটা আনন্দবাজারের আর্কাইভ থেকে আমি পেয়েছি। তা সেখানে যে কথাটা খুব তাৎপর্যপূর্ণভাবে বলা আছে সেটা কোর্টের নির্দেশের মধ্যে পয়েন্ট করে 4 নম্বর পয়েন্টে বলা আছে যারা কোনো সুবিধা পেয়েছেন, ঠিক আছে, তাদের উপরে এর কোনো প্রভাব পড়বে না। ঠিক আছে, এবার দেখুন এই কথাটাকেই দুরকম ভাবে ব্যাখ্যা করা যায়। প্রথম কথা সেটা হচ্ছে সুবিধা পেয়েছেন তার মানে কি তারা কোনো একটা চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সেই সুবিধা পেয়ে, নাকি তারা সেই চাকরির পরীক্ষার ফর্ম ফিল আপ করার সময় সুবিধা পেয়েছেন। ধরে নেওয়া যাক এটা বলা গেল যে না, তারা চাকরির পরীক্ষায় যে ফর্ম ফিল আপ করা হচ্ছিল সেটার সময় নয়, তারা সুবিধা পেয়েছেন এইভাবে যে তারা সেই সুবিধা নিয়ে পুরোপুরি রিজার্ভেশনের সহায়তায় চাকরিটা পেয়ে গেছেন। তার মানে তারা ফর্ম ফিল আপের সুবিধাটা তাদের ক্ষেত্রে গ্রাহ্য হয়নি। আমার সেখানে একটা পাল্টা প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে যদি ফর্ম ফিল আপের সুবিধাটা আমার সুবিধা হিসাবে গ্রাহ্য না করা হয় কোনো রিজার্ভেশনের সুবিধাটা, তাহলে এই যে পাবলিক সার্ভিস কমিশন এতগুলো ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বের করে দিল, WBCS 2024, মিসলেনিয়াস 2024, ক্লার্কশিপ, MBI, IDO এবং অজস্র এত বের করে দিল ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট, তা সেই ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টগুলোর বিস্তারিত বিজ্ঞপ্তি বা কেন বেরোলো না, আর ফর্ম ফিল আপই কেন হলো না? কারণ একটা বিজ্ঞপ্তি বেরিয়ে যাওয়া মানেই তো চাকরি পাওয়া নয়, বরং একটা বিজ্ঞপ্তি থেকে চাকরি পেতে এখন যে পরীক্ষার সময়সীমা তাতে মোটামুটি 3-4 বছর লেগে যাচ্ছে। এবং শুধু তাই নয়, একটা পরীক্ষা হয়ে তার প্রিলিমসের রেজাল্ট বেরোতে মোটামুটি 1 থেকে 1.5 বছর লাগছে। তাহলে এখন তো এই পরীক্ষাগুলোর ফর্ম ফিল আপ করিয়ে নিয়ে তাদের আর কি মেন প্রিলিমস অব্দি নিয়ে নেওয়া যেত, তারপর রেজাল্ট যখন বেরোতে প্রিলিমস অব্দি নিয়ে যেত, কিন্তু সেটা তো নেওয়া হচ্ছে না, ফর্ম ফিল আপই হচ্ছে না। কেন? তার কারণ ফর্ম ফিল আপের সময় আপনি কোন ক্যাটাগরিতে বিলং করেন, আনরিজার্ভ না OBC না SC ST সেটা দিতে হয়। অর্থাৎ আপনি যে সেই সুবিধা পেতে চাইছেন সেটা আপনাকে ফর্ম ফিল আপের সময় দিতে হয়। তাহলে সুতরাং এটা খুব স্পষ্ট যে মুহূর্তে আপনি একটা ফর্ম ফিল আপ করতে শুরু করছেন চাকরির, সেই মুহূর্ত থেকেই আপনি সেই সুবিধাটা পাচ্ছেন এরকম ধরে নেওয়া হয়। তাহলে তো সেই সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেই অনুসারে যে একবার সেই সুবিধাটা পেয়ে যাচ্ছে তাহলে তো তার ক্ষেত্রে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আর এই 2023-এর মিসলেনিয়াস বা 2023-এর ক্লার্কশিপ সেটার ফর্ম ফিল আপ তো হয়েছিল 2024-এর যে মেতে এই অর্ডারটা বেরোলো তার অনেক আগে, 2023-এর অক্টোবর এবং 2023-এর নভেম্বর, আমি যদি ভুল না হয় এই টাইমে, তাহলে তো এই পরীক্ষাগুলো বাতিল হওয়ার কোনো কথা আদৌ আমার মাথায় আসছে না। 2 নম্বর সেটা দেখুন, সেটা হচ্ছে যে আমি আপনাদের বলেছি যে আমি কারেন্ট অ্যাফেয়ার্সের ডিসক্রিপটিভ স্টাডি মেটেরিয়াল লেখার জন্য সমস্ত রকম অনলাইনে হিন্দুস্তান টাইমস, টাইমস অফ ইন্ডিয়া এবং এই ধরনের যে পত্রপত্রিকাগুলো আছে, ইন্ডিয়ান এক্সপ্রেস, এগুলো দেখাশোনা করি। তা কালকে আমি যেটা ভেবেছিলাম সেটা হচ্ছে সম্প্রতি দেখবেন একটা বিল আমাদের পার্লামেন্টে পাস হয়েছে, সেটা হচ্ছে ইমিগ্রেশন নিয়ে। তা কালকে আমি চেষ্টা করছিলাম ইমিগ্রেশন যে বিলটা সেই সাবজেক্টটার ওপর একটা প্রবন্ধ আকারে লিখতে, ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স মিসলেনিয়াস। কিন্তু যাই হোক, এত মেসেজ
এসছে যে আমি আর শেষ অব্দি এটা লিখে ফেলতে পারিনি, বরং তখন আমি এই রিক্রুটমেন্ট রুলস নিয়ে সার্চ করছিলাম। সেটা নিয়ে সার্চ করতে গিয়ে দেখুন আমি এই জিনিসটা আর কি মানে পেলাম। এটা দ্য হিন্দু পত্রিকায় আর কি মানে প্রকাশিত হয়েছিল। কবে প্রকাশিত হয়েছিল? প্রকাশিত হয়েছিল 7 নভেম্বর 2024। প্রকাশিত হয়েছিল 7 নভেম্বর 2024, ঠিক আছে। কি বলা হয়েছে খবরে? বলা হয়েছে এ 5 জাজ কনস্টিটিউশন বেঞ্চ লেড বাই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া DY চন্দ্রচূড় হেল্ড দ্যাট, কবে বলেছে? অন 7th November 2024 দ্যাট দ্য রুলস ফর দ্য সিলেকশন অফ ক্যান্ডিডেটস টু পাবলিক সার্ভিসেস cannot be changed midway once the recruitment commences. আমি আবার পড়ছি। A 5 judge constitution bench led by Chief Justice of India DY Chandrachud held on 7th November 2024 that the rules for the selection of candidates to the public services cannot be changed midway once the recruitment commences. অর্থাৎ কোনো একটা রিক্রুটমেন্ট প্রসেস যখন শুরু হয়ে গেল, সেই প্রসেস শুরু হওয়ার জন্য কোনো একটা পাবলিক সার্ভিসের ক্ষেত্রে তার মধ্যবর্তী কোনো অবস্থানে তার যে নিয়ম কানুন রয়েছে সেটা পরিবর্তন করা যায় না। এই যে আমরা বারবার করে বলছি যে একটা অনগোয়িং প্রসেসের মধ্যে পরিবর্তন করা যায় না, সেটা দেখুন মানে কনস্টিটিউশনাল বেঞ্চ, সুপ্রিম কোর্টের কনস্টিটিউশনাল বেঞ্চ 7th নভেম্বর 2024 রায়টা দিয়েছে। আপনারা প্রত্যেকে আপনাদের মানে ওয়েবসাইটে সার্চ করুন, দেখুন প্রত্যেকটা নিউজ পেপার, হিন্দু, টাইমস অফ ইন্ডিয়া, আনন্দবাজারে পর্যন্ত বেরিয়েছে, ইন্ডিয়ান এক্সপ্রেস, সব জায়গাতে বেরিয়েছিল এই খবরটা। তাহলে একটা চাকরির প্রক্রিয়ায় তার যে রিজার্ভেশনের ব্যাপারটা, সেটা নিশ্চয়ই তার যে আর কি মানে রুলস এবং পদ্ধতি তার অন্তর্গত। তাহলে সেটা কিভাবে একটা পরীক্ষার মধ্যপথে পরিবর্তিত হতে পারে সেটা আমি বুঝলাম না। 3 নম্বর আমি যে প্রসেসটার কথা বলবো সেটা হচ্ছে 2022 সালের WBCS এক্সামিনেশন। আপনারা সবাই জানেন 2022 সালের WBCS প্রিলিমিনারি যে এক্সামিনেশন, তার রেজাল্ট বেরিয়েছিল 2023 সালের অগস্ট মাসে, এবং সেখানে কিন্তু ওবিসি রিজার্ভেশনের ব্যাপারটা ছিল, এবং তাদের মেন পরীক্ষা হয়ে যায় 2023 সালের সেপ্টেম্বর মাসে। এবার 2024 সালের মে মাসে বেরোয় কোন জিনিসটা? 2024 সালের মে মাসে যে জিনিসটা বেরোয় সেটা হচ্ছে যে এই ওবিসি সংক্রান্ত ভার্ডিক্ট কলকাতা হাইকোর্ট, ঠিক আছে। এবার তাদের পরবর্তী যে মানে মেন পরীক্ষার রেজাল্ট সেটা বেরোয় 2024 সালের ডিসেম্বর মাসে। আপনারা সকলেই জানেন যে তাদের এখন ইন্টারভিউ চলছে। আমি আমার অনলাইন ব্যাচে যেসব পরীক্ষার্থীরা ইন্টারভিউ দিয়েছে সেগুলোর মানে তাদের মতামত বা তারা কি ভাবে ইন্টারভিউ দিয়েছে সেগুলো অলরেডি আমার চ্যানেলে দিয়েছি, এবং ভবিষ্যতে পেলে আরো দেব। আপনারা তাহলে একটা জিনিস দেখুন যে 2022-এর একটা চলমান পরীক্ষা, যার প্রিলিমসের রেজাল্টের ক্ষেত্রে যখন ওবিসির কাট অফটা ছিল সেটা তার মানে ঠিকঠাক ছিল, কোনো অসুবিধা হয়নি, কারণ তখন এই ভার্ডিক্টটা আসেনি। তার মেন পরীক্ষার ক্ষেত্রে যখন এলো তাহলে কি সেটা মানে ভুল হয়ে যাবে? কারণ যেহেতু মেন পরীক্ষাটা এসছিল কখন না 2024 মে মাসের পরে ডিসেম্বরে, অর্থাৎ 2024 মে মাসের আগে প্রিলিমসের এলো যখন রেজাল্ট, তখন সেটা ঠিক আছে। আর 2024 মেন পরীক্ষার পরে যেটা এলো ডিসেম্বরে, সেটা তাহলে ভুল। মানে একই প্রক্রিয়ার ক্ষেত্রে তার প্রিলিমসের রেজাল্ট ঠিক কিন্তু মেন্সের রেজাল্ট ভুল, যেহেতু মাঝখানেই ভার্ডিক্টে চলে এসছে। মানে এটা কখনো হতে পারে? তাহলে ভাবুন যে যারা ইন্টারভিউ দিচ্ছে দূরধাপ মানে পার করে, তাদের এই সময় মানে মানসিক পরিস্থিতিটা কিরকম হয়ে যাবে। যে তাহলে কি তাদের মেনের রেজাল্টটা ঠিক নয় বলে ধরে নেওয়া হবে? কারণ সেটা তো বেরিয়েছে 2024 সালের ডিসেম্বরে, যেটা 2024 মে মাসের পরে। তাহলে আর যদি সেটা ভুলই হয় তাহলে কি প্রিলিমসের রেজাল্ট ঠিক ছিল? কারণ যেহেতু সেটা আগে বেরিয়েছিল। মানে অর্থাৎ একটা চলমান প্রক্রিয়ার মধ্যবর্তী স্থানে কি করে এই মানে সমস্যাটা হতে পারে আমি বুঝলাম না। তার পরবর্তী আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে 2023 সালের WBCS এক্সাম, 2024 মে মাসেই ভার্ডিক্টটা বেরোলো মানে ওবিসি সংক্রান্ত, এবং তারপর 2024 জুলাই মাসে তার প্রিলিমসের রেজাল্ট এলো, যেটার মেন অগস্টে হয়ে গেল। তাহলে সেখানেও তো ওবিসির ব্যাপারগুলো খুব স্পষ্টভাবে কাট অফে উল্লেখ ছিল, তাহলে সেটার সময় কোনো রকম কোনো মানে প্রতিবন্ধকতা বা বাধা আসেনি। তাহলে মিসলেনিয়াস পরীক্ষা, যেটাও একই রকম ভাবে 2023-এরই একটা অনগোয়িং প্রসেস, তাহলে সেটাতে কিভাবে বাধা আসতে পারে আমার বোধগম্য হচ্ছে না। 5 নম্বর যেটা, সেটা হচ্ছে আপনারা সবাই জানেন যে পাবলিক সার্ভিস কমিশনের অত্যন্ত শ্রদ্ধেয় আমাদের সকলের স্যার, যিনি মানে আমি সাধারণত এটা বলতে চাই না, কিন্তু তিনি তো অত্যন্ত আর কি উচ্চ পদমর্যাদা, মানে আমি পদমর্যাদার কথা বলতে চাই না জেনারেলি, তিনি তো অত্যন্ত উচ্চ পদমর্যাদা থেকে রিটায়ার করেছেন, ডেপুটি সেক্রেটারি বা জয়েন্ট সেক্রেটারি এরকম কোনো পোস্ট থেকে। অর্থাৎ তিনি পাবলিক সার্ভিস কমিশনে এতটা দীর্ঘদিন ধরে আর কি কাজ করে এসছেন, ফলে আমরা যা বুঝি তার থেকে তার
যে দখল এই প্রক্রিয়া, কারণ এটা তিনি সাথে সরাসরি যুক্ত ছিলেন পিএসসিতে, তার রিক্রুটমেন্ট প্রসেস এগুলোর সাথে তার অভিজ্ঞতা অনেক বেশি। তিনি একদিন না 2 দিন এই কথাটা জানিয়েছেন তার চ্যানেলে 2জন পরীক্ষার্থীর প্রশ্নের উত্তরে, যে পরীক্ষা পিছিয়ে যেতে পারে সেটা হচ্ছে খাতা দেখা, অ্যান্সার কি বেরোনো এগুলোর জন্য, কিন্তু 2 দিন বলেছেন। একদিন বলেছেন ওবিসি মামলার কারণে মিসলেনিয়াস পরীক্ষা পিছিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, আমি কোট আনকোট বললাম। আর একদিন বলেছেন ওবিসি মামলার জন্য পরীক্ষা পোস্টপোন্ড হবে না। দেখুন 2 দিন বলেছেন। আমরা তো তুচ্ছ ব্যক্তি, কিছুই জানি না বলতে গেলে, কিন্তু এরকম একজন উচ্চ পদমর্যাদার মানে স্যার, তিনি এতদিন চাকরি করেছেন, তার অভিজ্ঞতা এবং সরাসরি এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়ে চাকরি করেছেন, তাহলে তিনি একবার না 2 বার বলেছেন আজ পর্যন্ত যে না এটা হতে পারে না, পোস্টপোন্ড হবে না, ওবিসি মামলার কারণে অন্তত পিছিয়ে যাবে না। তাহলে দেখুন মানে তিনি বলছেন এই কথা। আর সবশেষে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আইনের ভাষায় যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বা উকিলটা যে কারণে সবচেয়ে গুরুত্ব পান, সেটা হচ্ছে একটা বক্তব্যকে তার যে ইন্টারপ্রেট করা সেইটাতে। যেমন দেখুন একটা বাক্য যদি বলা হয় যে have succeeded in any selection process in the state shall not be affected by the reason of the judgment. Have succeeded in any selection process in the state shall not be affected by the reason of judgment. ঠিক আছে, বাক্যটা সাকসিড শব্দের অর্থটা কি? সাকসিড শব্দের অর্থ যেটা, সেটা হচ্ছে একজন ব্যক্তি সফল হয়ে গেছে কোনো একটা সিলেকশন প্রসেসে, একজন সফল হয়েছে, তাহলে সেটার দ্বারা কোনোভাবে মানে আর বাধা আসবে না। ঠিক আছে। আবার আপনারা ইতিহাস পড়তে গিয়ে দেখবেন যে ইতিহাসে আমরা একটা জিনিস পড়ি যে কংগ্রেসের প্রিডিসেসর কে ছিল, বা আপনারা জিআই পড়তে গিয়ে দেখবেন প্রিডিসেসর সাকসেসর, অর্থাৎ অগ্রবর্তী অনুবর্তী। সাকসেসের ক্ষেত্রে জয়ীর যেমন একটা ভার্ব সাকসিড, সে একই রকম ভাবে অগ্রবর্তী বা অনুবর্তী হওয়া তারও তো একই ভার্ব সাকসিড। অর্থাৎ কোনো একটা কাজে বা কোনো একটা সিলেকশন প্রসেসে যখন কেউ অনুবর্তী হয়েছে, মানে বেশ কিছুটা এগিয়ে গেছে সেই প্রসেসটাকে মানে অনুসরণ করে, তাই এইটা সাকসিড ভার্বটাকে তো আমরা সেই হিসাবেও ব্যবহার করতে পারি যে কেউ একটা সিলেকশন প্রসেসের যে সামনে এগোচ্ছে সেটাকে অনুসরণ করে অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে, তাহলে সেই প্রসেসটাও মানে কোনো রকমভাবে বাধাপ্রাপ্ত হওয়ার কোনো কথা না। সুতরাং এই সাকসিড এই ভার্বটাকে কিভাবে ইন্টারপ্রেট করা হচ্ছে সেটার উপরেও কিন্তু এটা অনেক রকমভাবে ডিপেন্ড করে। আর আমি তো বললাম এখানে লেখা আছে হ্যাভ অলরেডি অ্যাভেলড দ্য বেনিফিট অফ রিজার্ভেশন, যারা অলরেডি রিজার্ভেশনের সুবিধাটা পেয়ে গেছেন, সেটা তাহলে ফর্ম ফিল আপের সময় তো তারা রিজার্ভেশনের সুবিধাটা নিচ্ছেন। কারণ যদি সেটা নাই হতো তাহলে শুধু ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টগুলো বের করা হয়েছে, কারণ সেখানে তো ফর্ম ফিল আপ করিয়েই নেওয়া যেত। কারণ প্রিলিমসের রেজাল্ট আসতে এখন মানে ফর্ম ফিল আপ থেকে হয়তো 1-1.5 বছর লেগে যাবে, তাহলে ততদিনে তো ওবিসি কেস আশা করাই যায় নিশ্চয়ই মিটে যাবে। এটা 3 মাস মাত্র পিছিয়েছে, তাহলে সেটাই বা করা হচ্ছে না কেন? দেখুন আমার ক্ষুদ্র মস্তিষ্ক, খুবই তুচ্ছ জ্ঞান, তাতে আমি এইটুকু যেটা বুঝেছি সেটা হচ্ছে যে হ্যাঁ আমরা জানতে পেরেছি, বহু পরীক্ষার্থী আমাকে উদ্বিগ্ন হয়ে জানিয়েছেন যে এরকম একটা মামলা হয়েছে এবং যেটা মধ্যে পাবলিক সার্ভিস কমিশনকেও জড়িয়ে নেওয়া হয়েছে, ফলে তারা খুবই দুশ্চিন্তাগ্রস্ত যে কি হবে। দেখুন আমরা সবাই জানি যে এপ্রিল মাসের 2 তারিখে সুপ্রিম কোর্টের একটা শুনানি আছে। আমি জানি না সেই দিন এই বিষয়টা নিয়ে আলোচনা হবে কিনা, আন্তরিকভাবে চাই এবং সুপ্রিম কোর্ট এই বিষয়টাতে একটা রুলিং দিয়ে দিক বা একটা পর্যবেক্ষণ রাখুক যে তারা এখানে এই যে প্রসেসটা এটা নিয়ে আর কি মানে কি বলতে চাইছে। আমি তাই আপনাদেরকে শুধু একটা কথাই বলবো যে মনে খুব যন্ত্রণা হবে, খুব দুঃখ হবে, আমি স্পষ্ট বুঝতে পারছি একজন পরীক্ষার্থীর দৃষ্টিকোণ থেকে বা তার মানসিক পরিস্থিতি থেকে, কিন্তু আপনারা একটু ধৈর্য ধরুন। 2 তারিখ আমার চাই যে সুপ্রিম কোর্ট যেন সুপ্রিম কোর্ট বলছি কলকাতা হাইকোর্ট যেন এই বিষয়টা বলে দেয় খুব স্পষ্টভাবে যে কি হবে না হবে, অনগোয়িং প্রসেস বলতে কি বোঝানো হচ্ছে। এবং আমার কথায় আস্থা রাখতে হবে না, আপনারা পাবলিক সার্ভিস কমিশনের শ্রদ্ধেয় স্যারের চ্যানেলে গিয়ে দেখবেন, তিনি 2 দিন এই ধরনের মানে উক্তি করেছেন এবং আমি যে সমস্ত প্রেসিডেন্সগুলো দিলাম এখানে সেগুলো একবার আপনারা ওয়েবসাইট থেকে দেখবেন। সুপ্রিম কোর্টে চন্দ্রচূড়ের যে রায় সেটাও দেখতে পারেন। এবার দেখে আপনারা, তবু আমি আপনাদের শুভাকাঙ্ক্ষী দাদা হিসাবে, ভাই হিসাবে, বন্ধু হিসাবে বলবো যে লেখাপড়া বন্ধ করবেন না। লেখাপড়ার প্রক্রিয়া আপনারা যেভাবে চালিয়ে যাচ্ছেন মিসলেনিয়াস বা ক্লার্কশিপ সেটা চালিয়ে যান। যদি কিছু মানে হয় পাবলিক সার্ভিস কমিশন নিশ্চয়ই তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ব্যাপারটা আমাদের সামনে ক্লিয়ার করে দেবে এবং ক্লিয়ার করলে তখন আমি তো চ্যানেলে আর কি মানে জানিয়ে দেবো। এবং স্যারও যদি এই সম্পর্কে খুব স্পষ্ট হবে, কারণ মানে স্যার এটা সম্পর্কে কিছু বলেছেন কিনা কালকে হওয়ার পর আমি জানি না, যদি কিছু বলেন তাহলে আমি নিশ্চয়ই আমার চ্যানেলে জানাবো। তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করে দিন এবং মানসিকভাবে সমস্ত দ্বিধা থেকে দ্বন্দ্ব থেকে মুক্ত হয়ে
মানে যতই যন্ত্রণা আসুক মনটাকে শক্ত করে আপনারা যে প্রস্তুতিটা চালিয়ে যাচ্ছেন সেটা চালিয়ে যান, কারণ সেটাতে যদি একবার ছেদ হয়ে যায়, একটা জায়গায় যদি সেটা আটকে যায়, তাহলে কিন্তু ভবিষ্যতে অসুবিধার মুখোমুখি হতে। আর যদি মনে করেন যে এইরকম একটা ভয়াবহ পরিস্থিতি, তার মধ্যেও প্রস্তুতির জন্য কেউ আমার থেকে ডিসক্রিপটিভ বাংলা, ইংরেজি, কারেন্ট অ্যাফেয়ার্স বা ডিসক্রিপটিভ অ্যারিথমেটিকের স্টাডি মেটেরিয়াল নিতে চান, কারণ গতকাল এই পরিস্থিতিতেও অনেকে যোগাযোগ করেছেন, ইমেল করেছে, তাহলে ডিসক্রিপশন বক্সে আমার ইমেল আছে, যোগাযোগ করবেন। এবং 19 জানুয়ারি, 2 মার্চ, 9 ফেব্রুয়ারির ভিডিও মনোযোগ দিয়ে দেখে যোগাযোগ করবেন। আশা করি আপনারা উপকৃত হবেন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমি ঋদ্ধ করুন। ভালো থাকবেন।